খারিজি মাদ্রাসায় নজর, তদন্ত ইউপির এটিএস এর তদন্তে ইডি। তৃণমূল নেতা তার বাড়িতে এই মুহূর্তে এখনো পর্যন্ত অনুপ্রবেশ যোগে নজরে বেআইনি ফান্ডিং। হাসনাবাদের রামেশ্বরপুরে খারিজি মাদ্রাসায় উত্তরপ্রদেশ এটিএস কেন্দ্রীয় বাহিনীর ঘেরা টোপে এতিমখানায় হানা। নজরে মাদ্রাসায় জড়িত তৃণমূল নেতা আব্দুল্লাহ গাজী। আব্দুল্লাহ গাজীর বাড়িতে উত্তরপ্রদেশের এটিএস। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, এখনো পর্যন্ত তল্লাশি চলছে। আমার প্রশ্ন, এই আব্দুল্লাহ গাজী তিনি ওই অঞ্চলে কতটা প্রভাবশালী? দেখো, আব্দুল্লাহ গাজী একেবারে হাসনাবাদের রামেশ্বরপুর এলাকার বাসিন্দা। তিনি প্রভাবশালী এবং তিনি তৃণমূল কংগ্রেসের নেতা। ফলে বছর দুয়েক আগেও তিনি একবার গ্রেপ্তার হয়েছিলেন এই উত্তরপ্রদেশেরই তদন্তকারী সংস্থার হাতে। তার কারণ এই যে মাদ্রাসার কথা উঠে আসছে, খারিজি মাদ্রাসা, সেই খারিজি মাদ্রাসায় বৈদেশিক মুদ্রা অর্থাৎ বিদেশ থেকে প্রচুর অর্থ আসতো। সেই অর্থের টাকা দিয়ে মাদ্রাসা চলতো এমনটা অভিযোগ। ফলে সেই মাদ্রাসার টাকা কোথা থেকে আসতো সেটা যেমন একটা দিক রয়েছে, অন্যদিকে আব্দুল্লাহ গাজীর আরো এক ঘনিষ্ঠ, অর্থাৎ একদিকে হাড়োয়ার 3 জায়গায় সেখানেও কিন্তু এই দলের অর্থাৎ এই এটিএসের অর্থাৎ সেখানেও কিন্তু হানা দিয়ে এই মুহূর্তে এখনো সেখানে তল্লাশি চলছে। অর্থাৎ আব্দুল সামাদ, তার বড় জামাই হচ্ছে আবু সালেহ, তিনিও কিন্তু উত্তরপ্রদেশের পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। সেখানেও ওই উত্তরপ্রদেশ সব বিভিন্ন বাইরের টাকা অর্থাৎ বিদেশের টাকা সেখানে এই মাদ্রাসায় আসতো এবং হিউজ টাকা, কোটি কোটি টাকা সেখান থেকে আসতো এবং সেই টাকা দিয়েই এই মাদ্রাসা, এতিমখানা সহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় একাধিক এই মাদ্রাসা বা নেটওয়ার্ক চলতো এমনটা অভিযোগ। ফলে তার জামাই অর্থাৎ আবু সালেহ গ্রেপ্তার হয়েছিল। অন্যদিকে আবু সালেহ ঘনিষ্ঠ হচ্ছে এই রামেশ্বরপুরের বাসিন্দা, তিনিও কিন্তু আব্দুল গাজী, তিনিও কিন্তু এই টাকা সেখান থেকে নিয়ে আসতেন এবং নিয়ে এই মাদ্রাসা চালাতেন। ফলে আজকের একেবারে ভোর রাতে সেখানে কিন্তু এটিএস অর্থাৎ উত্তরপ্রদেশের এটিএস এবং ইডি যৌথভাবে এই তল্লাশি অভিযান চালায়। এখনো প্রায় 6 ঘন্টা অতিক্রান্ত, ইডি এবং এই এটিএস তল্লাশি অভিযান চালাচ্ছেন। ফলে এই যে টাকার উৎস, কিভাবে এই টাকা, হিউজ পরিমাণে টাকা নিয়ে আসা হতো এবং সেখান থেকে কেন এই মাদ্রাসায় খরচ হতো সবটাই খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে হাড়োয়া এবং হাসনাবাদের রামেশ্বরপুর এলাকায়। ওকে, 6 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো তল্লাশি চলছে ইডির। অনুপ্রবেশ যোগে বেআইনি ফান্ডিং, বিদেশি ফান্ডিং, অনুপ্রবেশ সন্ত্রাসে বিদেশি ফান্ডিং। কি জানা যাচ্ছে? বেআইনি লেনদেনে দেশের 13 জায়গায় ইডির তল্লাশি। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে 13 জায়গায় ইডির তল্লাশি। হাসনাবাদের রামেশ্বরপুরেও ইডির তল্লাশি। 6 ঘন্টা পেরিয়ে গেছে। সরাসরি চলে যাব রওনকের কাছে। রওনক, কি জানা যাচ্ছে এই তদন্ত সম্পর্কে? আব্দুল গাজীর কি ভূমিকা? দেখো, একেবারে যেটা জানা যাচ্ছে, এর আগে যখন উত্তরপ্রদেশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড এই আব্দুল গাজীকে গ্রেফতার করে, সেখানে দেখা যায় তার অ্যাকাউন্টে বা যে মাদ্রাসাগুলি বা এনজিও গুলির সঙ্গে তিনি সরাসরি যুক্ত ছিল, সেখানে কোটি কোটি টাকা ঢুকেছে এবং সন্দেহ হয় উত্তরপ্রদেশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের তদন্তকারী আধিকারিকরা মনে করেন যে এভাবেই টেরর ফান্ডিং করা হতো এবং সেই টেরর ফান্ডিং গুলো এনজিও কিংবা এই মাদ্রাসার অ্যাকাউন্টে ঢোকানো হতো। পরবর্তীতে এগুলোকে কাজে লাগানো হতো অনুপ্রবেশের ক্ষেত্রে। ভারতের বিভিন্ন সীমান্ত থেকে বাংলাদেশিদের প্রবেশ করানো হতো এবং এখানে নিয়ে এসে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দেওয়া হতো এবং এগুলোর পেছনে বরাবরই এই যোগসাজশ ছিল এই ধরনের কিছু ব্যক্তি। এই তদন্ত যখন উত্তরপ্রদেশের এটিএস নামে, অন্যদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট খতিয়ে দেখছে যে এই লেনদেনের পিছনে সরাসরি কারা যুক্ত রয়েছে। কারণ এই একটি লেনদেন নয়, আজ তুমি জানো একযোগে পশ্চিমবঙ্গের 4টি জায়গায় প্রায় কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদে যেমন তল্লাশি অভিযান চলছে, অন্যদিকে গোটা দেশ জুড়ে 13টি জায়গায় কিন্তু এটিএস এর তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সেক্ষেত্রে এই টাকা কারা পাঠাতো, বিদেশে যদি লেনদেন থাকে এই অ্যাকাউন্টগুলো কাদের বা কোথা থেকে এই কোটি কোটি টাকা এদের অ্যাকাউন্টে আসলো, এই আর্থিক লেনদেন খতিয়ে দেখতে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রতিটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। এবং এটাও জানা যাচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশি রোহিঙ্গাদের অনুপ্রবেশ। তার আগে আমি কথা বলবো, আমার সহকর্মী উত্তরপ্রদেশ থেকে রয়েছেন অমিত সিং। আমি অয়ন রয়েছি স্টুডিও থেকে, বাংলা স্টুডিও থেকে, নিউজ 18 বাংলা। এই যে বিদেশি ফান্ডিং বলা হচ্ছে, এই বিদেশি ফান্ডিং কোন কোন দেশ থেকে আসতো বলে জানা যাচ্ছে?
অয়ন अगर কথা করি তাহলে বিদেশি ফান্ডিং के लिए यूपी एटीएस ইনভেস্টিগেশন আজ থেকে নেই 2-3 বছর আগে থেকেও ইনভেস্টিগেশন ওইটা করছিল। আর ইন্ডো নেপাল বর্ডার কাছে যে যত মাদ্রাসা ছিল ওইখানে মাদ্রাসা ও যত মাদ্রাসা ওইখানে ছিল ও সব বলছে কি যা আরোপ আছে কি বিদেশি ফান্ডিং ওইখানে আসছে নেপাল হয়ে আসছে তাই জন্য অনেক মাদ্রাসার উপর বুলডোজার অ্যাকশনও দেখতে পাওয়া গেল গত বর্ষে। তারপর এই মামলা কোর্টে পৌঁছে গেল, কোর্ট ইনভেস্টিগেশন স্টে লাগিয়ে দিয়েছিল। তারপর এখন আবার যখন স্টে উঠেছে কোর্ট থেকে আর কোর্ট ने অর্ডার করলো কি ইউপি এটিএস এই মামলাতে আবার যাঁচ শুরু করতে পারে, তখন যখন যাঁচ শুরু হয়েছে তখন এই যে ফান্ডিং এর মামলা এসছে এ পশ্চিম বঙ্গাল তক পৌঁছে গেছে আর বলছে কি বিদেশি ফান্ডিং যে আছে নেপাল থেকে যে টাকা পয়সা রুট হয়ে আসছে ফান্ড যে রুট হয়ে আসছে ওর তার পশ্চিম বঙ্গাল গেলে উত্তর 24 পরগনা তক জুড়ে আছে। এখন ইউপি এটিএস এই পুরো মামলাতে ইনভেস্টিগেশন করছে আর ইউপি এটিএস এর অধিকারী বলছে কি এখন অনেক মৌলানা এই যাঁচ তফতিশের ভিতরে আসবেন, তার সঙ্গে পুছতাছ হবে আর এই যে পয়সার রুট আছে সন্ত্রাসবাদের কাজেও লাগানো হতো এই সমস্ত খারিজি মাদ্রাসা এবং তার সঙ্গে টাকা বিদেশি টাকা নিশ্চয়ই নিশ্চয়ই বিদেশি টাকা আসছে আর বিদেশি টাকা অনেক ইলিগাল গতিবিধির মধ্যে এরা লাগাচ্ছিল। আর ইউথ আছে ইন্ডো নেপাল বর্ডারে ওদেরকে এমনি আরোপ আছে কি ওদেরকে বিদেশেও পাঠাচ্ছিল কি তাকে ইলিগাল অ্যাক্টিভিটিস মধ্যে ওরা চলে আসে। बहरहाल इन्वेस्टिगेशन एखोनो आगे चलছে और यूपी एटीएस जाहिर तौर पे नेक्स्ट 2-3 डेज प्रेस रिलीज जारी করবে আর বলে দেবে কি কোথায় কোথায় ইনভেস্টিগেশন করেছে আর কি পাওয়া গেছে। ওকে, থ্যাংক ইউ অমিত। আরো একবার চলে যাব রৌনকের কাছে, কারণ রৌনকের কাছে এইটাই জানতে চাইবো যে সিন্ডিকেটের মাধ্যমে এটাও জানা যাচ্ছে যে সিন্ডিকেটের মাধ্যমে এই বাংলাদেশি রোহিঙ্গা এদের অনুপ্রবেশ করিয়ে তাদের নথিপত্র সমস্ত কিছু তৈরি করা হতো। দেখা ফান্ডিংয়ের যোগ তো এখানে উঠেই আসছে, যে কারণেই উত্তরপ্রদেশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড 2 বছর আগে 2024 সালেই কিন্তু এই রাজ্য থেকে দুজনকে গ্রেফতারও করেছিল এই মামলাকে কেন্দ্র করেই, এবং সেখানে যোগসাজশ উঠে এসেছিল যে টেরর ফান্ডিং করা হয় এই মাদ্রাসা এবং এনজিওর নামে বেশ কিছু অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্টের হদিশ পাবার পরই কিন্তু এই দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা বা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। সেক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে বা তদন্তকারী আধিকারিক সূত্রে জানা যাচ্ছে যে এই ফান্ডিংটা বিদেশ থেকে আসতো। সেক্ষেত্রে কোনখান থেকে তারা ফান্ডিং করতো বা এর নেপথ্যে কারা রয়েছে, এই ফান্ডিং এর যে চক্রটা, এই র্যাকেটটা ধরতেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পৃথকভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে যে কোটি কোটি টাকা কিভাবে তাদের অ্যাকাউন্টে ঢুকতো। এবং তোমাকে জানিয়ে রাখি যে উত্তরপ্রদেশের এটিএস যে বিষয়টি খতিয়ে দেখছে যে এই টেরর ফান্ডিং এর পেছনে শুধুই কি রোহিঙ্গাদের ভারতে প্রবেশ করানো, অর্থাৎ অনুপ্রবেশকারীদেরকে বাংলাদেশিদের এই ভারতে প্রবেশ করিয়ে ভুয়ো পরিচয়পত্র পাঠিয়ে দেওয়া, নাকি এর পেছনে কোনো জঙ্গি যোগের বিষয় রয়েছে বা এখানে তাদের কোনো একটা স্লিপার সেল তৈরি করারও তাদের কোনো ছক ছিল কিনা, যেই কারণেই এরকম কোটি কোটি টাকা তারা লেনদেন করতো। বিভিন্ন কয়েকটি অ্যাকাউন্ট তারা আগে থেকেই একেবারে নিজের স্ক্যানারে রেখেছিল, যেই অ্যাকাউন্টেই কিন্তু পাঠানো হতো। এই দিকটাও কিন্তু তদন্তকারী আধিকারিকদের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। আমরা গত কয়েকদিন ধরেই দেখিয়ে আসছি খারিজি মাদ্রাসার দিকে নজর রাজ্যের। এই খারিজি মাদ্রাসা এগুলো ঠিক কয় প্রকার, কিরকম, এইটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব যে খারিজি মাদ্রাসা তো স্ক্যানারে, কিন্তু মাদ্রাসা এবং খারিজি মাদ্রাসা কি? স্ক্যানারে খারিজি মাদ্রাসা সরকারি স্বীকৃতি পাওয়া, খারিজও হতে পারে খারিজিও হতে পারে, সরকারি স্বীকৃতি পাওয়া, সরকারি সাহায্যপ্রাপ্ত নয়, কতগুলো রয়েছে দেখুন। 614 সরকারি সাহায্যপ্রাপ্ত নয় 236, সরকারি স্বীকৃতি না পাওয়া খারিজি মাদ্রাসা প্রায় 7000। আর এই প্রায় 7000 খারিজি মাদ্রাসার ওপর এই নজর রাজ্য প্রশাসনের। মাদ্রাসা কত রকমের সেটাই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি। খারিজি মাদ্রাসা হচ্ছে বেআইনি, খারিজি মাদ্রাসা
ব্যক্তিগতভাবে মাদ্রাসা চালানো প্রায় 7,000। এই খারিজি মাদ্রাসাগুলোতে কি বেশিরভাগই কি আসলে সন্ত্রাসবাদ বা এই ধরনের বেআইনি কাজকর্ম করানো হয়, বেআইনি কাজকর্মের প্রশিক্ষণ দেওয়া হয়? সেগুলো সরকারি কি মানে, সরকারি স্বীকৃত প্রাপ্ত যারা মাদ্রাসা তারা যে সরকারি নিয়ম কানুন মানে তারা কি মানে, এই সমস্ত নজরে রেখেছে রাজ্য প্রশাসন। কাজী মাসুম আক্তার শিক্ষাবিদ, তিনি কি বলছেন দেখুন। বাম আমলে যে 614টা মাদ্রাসা অনুমোদন পেয়েছিল সেটা হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা। হাই মাদ্রাসার সিলেবাস একেবারে মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসের মতো। এটা মাদ্রাসা বোর্ডের দ্বারা পরিচালিত। গোটা 15 বছরের তৃণমূল আমলে একটাও অনুদানপ্রাপ্ত অনুমোদিত মাদ্রাসা তৈরি হয়নি। 614টা যে মাদ্রাসা বললাম এটা হচ্ছে আধুনিক কারিকুলাম সম্পত সরকারি অনুমোদিত অনুদানপ্রাপ্ত, মিটে গেল। তারপরে তখনও বাম আমলেও আরো অনেক মাদ্রাসা ছিল যেগুলো খারিজি মাদ্রাসা বলে, সেই সংখ্যা হচ্ছে 7,000 প্রায়। সেগুলো বিদেশি টাকা, জাকাতের টাকা, ধর্মের নামে সংগৃহীত টাকা, কারো নজরদারি নেই, না মুসলমান সমাজের শিক্ষিত অংশের লোকের নজরদারি, না সরকারের নজরদারি। আর 12টা জেলায় 12 জেলার খারিজি মাদ্রাসা, যেটা বলছিলাম না রাজ্যের নজরে খারিজি মাদ্রাসা, 12 জেলায় খারিজি মাদ্রাসায় নজর। এবং এই খারিজি মাদ্রাসাগুলো সীমান্তবর্তী জেলায় বিশেষ নজর। এবং খারিজি মাদ্রাসাগুলোতে 21শে জুলাইয়ের মধ্যে রিপোর্ট তলব। সোমবার থেকেই শুরু হয়ে গেছে এই খারিজি মাদ্রাসা। সীমান্তবর্তী জেলায় বিশেষ নজর, 21শে জুলাইয়ের মধ্যে রিপোর্ট তলব। সরকারের ঠিক করে দেওয়া সিলেবাস, পড়াশোনা হচ্ছে কিনা সিলেবাসে সেটাতেও নজর। চলে যাব সোমরাজের কাছে যাব কারণ এই যে সোমবার থেকে শুরু হওয়ার কথা ছিল খারিজি মাদ্রাসা পরিদর্শন, সেই পরিদর্শন কিভাবে চলছে, কি দেখা হচ্ছে? দেখো, ইতিমধ্যেই পরিদর্শনের কাজ প্রায় শেষ এবং আগামী সপ্তাহের শুরুতেই রিপোর্ট জমা পড়তে চলেছে নবান্নে। মূলত যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই রিপোর্টে একাধিক মাদ্রাসা তারা যে সরকারি পাঠ্যক্রম অনুসরণ করেন না, সরকারি যে বিভিন্ন প্রকল্পের সুবিধা সেই প্রকল্পের সুবিধা দেওয়া হয় না, তা ইতিমধ্যেই বিভিন্ন টিম তাদের রিপোর্টে তুলে এনেছে। বিশেষ করে সীমান্তবর্তী যে জেলাগুলি রয়েছে, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, উত্তর দিনাজপুর, এই জেলাগুলিতেই দেখা যাচ্ছে যে বেশিরভাগ খারিজি মাদ্রাসা তারা সরকারি সিলেবাস বা সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা মাদ্রাসার পড়ুয়া, অর্থাৎ যেখানে যে সমস্ত পড়ুয়ারা যান তাদেরকে দেওয়া হয় না। এমনকি রাজ্য সরকারের অনুমোদন তো দূরের কথা, রাজ্য সরকারের থেকে কোনো এনওসি এমনকি কিছু অনুমোদনও নেওয়া হয়নি। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এই যে টিম তারা যখন গিয়েছিলেন কয়েকটি মাদ্রাসা তাদের এমন নজরে এসেছে যেখানে এমন কিছু তথ্য তারা পেয়েছেন যে তথ্য আপাতত তারা গোপনীয় রাখছেন। রাজ্য সরকারের শীর্ষ স্তরে তারা এই রিপোর্ট দিতে চলেছেন এবং আগামী সপ্তাহের মাঝামাঝি এই রিপোর্ট জমা পড়ে যাবে নবান্নে। 21শে জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। সূত্র মারফত খবর, ইতিমধ্যেই যে 12টি জেলার জন্য কমিটি তৈরি করা হয়েছিল সেই কমিটির রিপোর্ট তারা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন। আগামী সপ্তাহের মাঝামাঝি রিপোর্ট দেওয়া হবে এবং রিপোর্ট দেওয়ার পর রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের তরফে সেই রিপোর্ট কেন্দ্রকেও পাঠানো হতে পারে এই খারিজি মাদ্রাসা নিয়ে। অর্থাৎ রাজ্যের যে 12টি জেলায় খারিজি মাদ্রাসা স্ক্যানারে রাখা হয়েছিল এবং দেখা গেছিল যে প্রত্যেকটি জেলায় 2 জন করে বা 3 জন করে WBCS অফিসারদের নিয়ে টিম তৈরি করা হয়েছিল, সেই টিম ইতিমধ্যেই পরিদর্শনের কাজ প্রায় শেষ করে ফেলেছে। ওকে সোমরাজ, আসবো তোমার কাছে। আরো কিছু তথ্য জানার আছে নিউজ 18 বাংলার দর্শকদের জন্য। স্ক্যানারে খারিজি মাদ্রাসা, দেখুন কোচবিহার, উত্তর দিনাজপুর, এরপরে দেখুন মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোতে খারিজি মাদ্রাসায় নজর। বেশিরভাগ সীমান্তবর্তী জেলাতেই নজর, যেটা বলছিলাম বিশেষ নজর। মুখ্যমন্ত্রী এর আগে কি হুঁশিয়ারি দিয়েছিলেন খারিজি মাদ্রাসা নজর নিয়ে, কি বলেছিলেন দেখুন। আপনারা ভুল পথে পরিচালিত করেছেন মুসলমানদের। কেন খাজেরি মাদ্রাসায় পাঠাবেন? কেন স্কুল কলেজে পাঠাবেন না? কেন ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন না? প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। আর এই সমস্ত জেলার মধ্যে, সীমান্তবর্তী জেলার মধ্যে কি মুর্শিদাবাদ, মালদাতেই সব থেকে বেশি এই খারিজি মাদ্রাসা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত সোমরাজ?
দেখো, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর এই 3 জেলাতেই এখনো পর্যন্ত সব থেকে বেশি খারিজি মাদ্রাসার সন্ধান পাওয়া যাচ্ছে বলেই সূত্র মারফত খবর। বিশেষ করে উত্তর দিনাজপুর জেলাতেও সব থেকে বেশি খারিজি মাদ্রাসার সন্ধান তারা পাচ্ছেন। কিন্তু এখনো পর্যন্ত গোটা বিষয়টি জেলা প্রশাসনের তরফে চূড়ান্তভাবে সম্মতি আসার পরেই যে কমিটি তৈরি করা হয়েছিল সেই কমিটি তারা তাদের রিপোর্ট পেশ করবেন। কিন্তু তোমাকে জানিয়ে রাখি, এই যে স্ক্যানারে যেই মাদ্রাসাগুলিকে রাখা হয়েছিল, খারিজি মাদ্রাসা যাকে বলা হয়, কেন রাখা হয়েছিল তার কারণ বিভিন্ন সময় রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের কাছে অভিযোগ উঠে এসেছিল যে এই মাদ্রাসাগুলিতে সরকারি পাঠ্যক্রম পড়ানো হয় না, সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়া হয় না, এমনকি এমন কিছু কিছু বিষয় পড়ানো হচ্ছে যা দেশ বিরোধী। সেই জায়গায় দাঁড়িয়েই এই খারিজি মাদ্রাসাগুলিতে বিশেষভাবে নজর দিতে চেয়েছিল রাজ্য সরকার এবং সেই কারণেই এই টিম তৈরি করে দেওয়া হয় 12 জেলার জন্য, যেখানে দেখা গেছিল বেশিরভাগ টিমেই অভিজ্ঞ অফিসারদের রাখা হয়েছে যারা বিভিন্ন সময় মাদ্রাসা এবং সংখ্যালঘু দপ্তরে কাজ করেছিলেন। কারণ তাদের কাছে গোটা বিষয়টি সম্পর্কে আরো স্পষ্ট ধারণা রয়েছে যে এই খারিজি মাদ্রাসাগুলি কি এবং কেন এই খারিজি মাদ্রাসাগুলিতে তৈরি করা হয়েছিল এবং এই খারিজি মাদ্রাসাতে কি কি পড়ানো হয় এই সম্পর্কে তাদের অভিজ্ঞতা রয়েছে এবং সেই কারণেই তাদেরকে এই টিমে রাখা হয়েছিল। সূত্র মারফত খবর, আগামী সপ্তাহের মাঝামাঝি বিস্তারিত রিপোর্ট জমা পড়ছে নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকদের কাছে। দেখা যাক সেই রিপোর্ট কতটা ভয়াবহ হতে পারে কিনা, সেই রিপোর্টে কি আছে আমাদের নজর থাকবে।